আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফোকাস টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের অতিথি একজন সফল প্রবাসী এবং তিনি হলেন প্রিন্সিপাল সায়েন্টিস্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, যিনি বহু বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি কখন আমেরিকায় গিয়েছিলেন এবং আপনার সেই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা কেমন ছিল? আমাদের দর্শকদেরকে যদি একটু জানাতেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। ফোকাস টিভিকে ধন্যবাদ। আমি আমার শিক্ষা জীবন শেষ করেই আমেরিকায় পাড়ি দিই। সেটা ছিল 1991। আমি আমার মাস্টার্স পরীক্ষা কমপ্লিট করে চিটাগাং ইউনিভার্সিটি থেকে তারপরে আমি পাড়ি দিই ইউএসএতে। আমার প্রথম ইউএসএ তে ল্যান্ড করি নিউ ইয়র্কে এবং ওখানকার লেখাপড়াও করি নিউ ইয়র্কে। তারপরে চাকরির জন্য আমেরিকার বিভিন্ন স্টেটে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করার সুযোগ হয়েছে। বর্তমানে আমি আছি কেন্টাকিতে। বর্তমানে আছেন কেন্টাকিতে। আচ্ছা, আপনি মানে মাস্টার্স শেষ করে এখান থেকে আমেরিকায় যান কি পড়াশোনার উদ্দেশ্যে যাওয়া হয়েছিল? পড়াশোনার উদ্দেশ্যে আমরা আমাদের বেশ কিছু ফ্রেন্ড আমরা একসাথেই ট্রাই করছিলাম। আমাদের বুয়েটে যারা পড়তো প্লাস কেমিস্ট্রিতে আমরা চিটা ইউনিভার্সিটিতে আমরা 3টা ফ্রেন্ড, অন্যান্য সাবজেক্টও আমরা অনেকেই ছিল। একসাথেই আর কি আমরা মোটামুটি আসার সুযোগ হয়েছিল। একই মাসে ভিসা নিয়ে একই সাথে ইউনিভার্সিটিতে এসে জয়েন করার সুযোগ হয়েছিল লেখাপড়ার জন্য। আচ্ছা, তো এরপরের প্রসেসটা আসলে কেমন ছিল? মানে পড়াশোনার জন্য গিয়েছিলেন, ওটা কি তখন পার্মানেন্টলি অটোই এটা কি শিফট হয়ে যায় নাকি? ইট ওয়াজ নট দ্যাট ইজি প্রসেস। এখানে ইটস এ ল্যান্ড অফ অপরচুনিটি। আপনি যেভাবে চাবেন সেভাবেই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা এখানে নর্মাল প্রসেস যেটা, এখানে লেখাপড়া করে ইন্ডাস্ট্রিতে কাজ করলে কিংবা ইউনিভার্সিটিতে কাজ করলে ওদের প্রসেসে আপনাকে নেক্সট স্টেপ এগানো যায়, অথবা বিয়ে করে পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া যায়। এখানে অনেক রকম অনেক প্রসেসে আগানো যায়। আমরা যেটা করেছি, আমি তো মাস্টার্স করেছি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে। তারপরে আমি একটা কোম্পানিতে জয়েন করি, যে কোম্পানিটার নাম ছিল ওয়াইথ ল্যাডারলি। প্রথম যারা ভ্যাকসিন আবিষ্কার করছিল সেই ডক্টর ল্যাডারলি, যেটা এখন বর্তমানে এটার নাম ফাইজার ফার্মাসিউটিক্যালস। ফাইজার, এটা তো সবাই আশা করি চেনার কথা, সবাই চিনে। কোভিডের যে রাইট, এটা বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার 1, মেবি নাম্বার 2। মার্ক অ্যান্ড ফাইজার 1 and 2। আমার দুইটা ফার্মাসিউটিক্যালসে কাজ করার সুযোগ হয়েছিল। ইট ওয়াজ নট দ্যাট ইজি, কারণ মাত্র মাস্টার্স পরীক্ষা কমপ্লিট করে সাথে সাথে আমাকে ফ্লাই করতে হচ্ছিল দেশে, আপনজনদেরকে ছেড়ে, বন্ধু বান্ধবদেরকে ছেড়ে, কোলাহলমুক্ত বিশ্ববিদ্যালয় ছেড়ে এখানে একাকিত্ব নিজেকে গড়ে তোলা। ইট ওয়াজ রিয়েলি টাফ, বাট প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে জীবনের গোল ঠিক রেখে আগাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সাকসেসফুলি এই পর্যন্ত পাড়ি দিতে পেরেছি, এই পর্যন্ত আসতে পেরেছি। আচ্ছা ভাই, এই বিষয়ে আমরা আশা করি। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আমাদের প্রথম যে স্ট্রাগল করতে হচ্ছিল, যেমন নিউ ইয়র্কে কম্পারেটিভলি বাঙালি অধ্যুষিত এলাকা, কিন্তু আমরা যখন আসছিলাম তখন তত বাঙালি ছিল না, খুব বেশি বাঙালি ছিল না। এখন প্রচুর বাঙালি বাংলাদেশি। কত সালে সেটা? 1991। আচ্ছা। ওখানে আমাদের একা সমস্ত কিছু করতে হতো, রান্না বান্না, তারপরে বাড়িঘর ক্লিন, তারপরে লেখাপড়া, স্কুলের জন্য তৈরি হওয়া, তারপরে আবার চাকরি করে নিজের অর্থের যোগান দেয়া। তো সবকিছু মিলিয়ে ইট ওয়াজ
ইট ওয়াজ নট ইজি, ইট ওয়াজ এ রিয়েলি টাফ লাইফ, বাট আমাদের গোল ছিল আমরা, যার কারণে অনেক বাধা প্রতিকূলতা পাড়ি দিয়েও আমাদের লক্ষ্যটাকে ঠিক রেখেছিলাম, যার কারণে আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি তো ওখানে একটা মানে ভালো একটা পজিশনে আছেন, লিড সায়েন্টিস্ট, রাইট? প্রিন্সিপাল সায়েন্টিস্ট পোস্টে। রাইট। সো বাংলাদেশের জন্য আসলে এরকম হাই লেভেলের যে জবগুলো আছে ওগুলোর অপরচুনিটি কেমন, বা আপনি কিভাবে আগাইছেন সামনের দিকে এই ধরনের জব অপরচুনিটির জন্য, বা বাংলাদেশের ডিগ্রিগুলোকে আসলে কতটুকু ইভ্যালুয়েট করে ওখানে? এখানে ইটস এ ল্যান্ড অফ অপরচুনিটি। আপনি মেধা এবং পরিশ্রম থাকলে অনেক দূর পর্যন্ত, যেটার কোনো লিমিট নেই, অনেক দূর পর্যন্ত। আমি যে খুব বেশি এবং খুব ভালো করেছি তা না, বাট আলহামদুলিল্লাহ আমার যোগ্যতা এবং স্বার্থ যতটুকু সে পরিমাণে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যতটুকু আসতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি। বাট তার চেয়ে আরও বেশি উপরে যাওয়া সম্ভব। এখানে এই যে বললাম মেধা এবং পরিশ্রম, এই দুইটা সংমিশ্রণ থাকলে এখানে অনেক 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 দূর আগানো যায়। আর এটা এমন এক দেশ, এখানে আপনার যদি মেধা এবং পরিশ্রম থাকে অটোমেটিকলি আপনার জন্য সুযোগ তৈরি হবে, ওরাও সুযোগ করে দিবে, এই দেশিরাও আপনাকে সুযোগ করে দেবে। এখানে তেমন কোনো ডিসক্রিমিনেশনের করার কোনো সুযোগ নাই। আচ্ছা আচ্ছা ভাই, আপনি বহু বছর ধরে ওখানে আছেন, আশা করি বড় একটা এক্সপিরিয়েন্স আপনার হয়েছে। এই আপনার টোটাল প্রবাস জীবনের একটা সংক্ষিপ্ত সারাংশ আমাদের দর্শকদেরকে যদি একটু বলতেন, যেগুলো আপনার মানে খুবই ভুলার মতো না এমন কোনো ইনসিডেন্ট যদি থাকে। প্রতিটা মুহূর্তই আমি খুব এনজয় করেছি এবং প্রতিটা মুহূর্তই ছিল বেশ চ্যালেঞ্জিং, এবং আমি সবসময় চ্যালেঞ্জ দিতে পছন্দ করি। যেমন একাকিত্ব, এখানে আসা, একাকিত্বকে গুছিয়ে নিজেকে সামলে নেয়া, তারপরে এখানে আপনজন বন্ধু বান্ধবকে খুঁজে নেয়া, দূরের মানুষকে আপন করে নেয়া, এই প্রতিটা মুহূর্তই ছিল আমার কাছে খুব আনন্দদায়ক। আমি প্রথমে এসেই আমি খুঁজছিলাম আমাদের সব ফ্রেন্ডরা কে কোথায় আছে, তারপরে তাদেরকে একসাথে করে তখন আমরা ডিসিশন নিলাম আমরা এখানে, আমি চিটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, চিটা ইউনিভার্সিটি থেকে এসেই তখন সমস্ত ইউনিভার্সিটির আমাদের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে আমি প্রথমেই গঠন করলাম চিটা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা। এটার প্রথম আমি ছিলাম উদ্যোক্তা, এবং চিটা ইউনিভার্সিটির এটাই প্রথম এবং একমাত্র সংগঠন ছিল যেটা পৃথিবীতে আমরাই প্রথম শুরু করেছিলাম, এবং সেই থেকে যাত্রা শুরু। চিটা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এখন আমরা প্রায় 450-র মতো আমাদের ফ্রেন্ডদেরকে একত্রিত করতে পেরেছি, আমাদের সেই ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ছায়াতলে আনতে পেরেছি। এটা একটা। দ্বিতীয়ত ছিল কেমিক্যাল সোসাইটি, আমি যে কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলাম এবং কেমিক্যাল সোসাইটির সাথে আমি জড়িত ছিলাম। কেমিক্যাল সোসাইটির পক্ষ থেকেও আমরা দেশের জন্য অনেক কাজ করেছি, স্পেশালি যেটা আর্সেনিকের উপর আমরা কাজ করেছি, বেশ কিছু সেমিনার করেছি, দেশ থেকে আর্সেনিক দূর করার টেকনিক এবং আর্সেনিক থেকে বেঁচে থাকার টেকনিক অবলম্বন, যে এখান থেকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা বাংলাদেশে সেই টেকনোলজি দেওয়ার সাকসেসফুল দিতে পেরেছি। বাংলাদেশে একসময় আর্সেনিকটা ছিল বেশ ভয়াবহ। আমাদের সেমিনারগুলোর কারণে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেশ কিছু ফান্ডেরও ব্যবস্থা করেছি। তার চেয়ে আর একটা বড় অ্যাচিভমেন্ট ছিল একসময় আমাদের দেশে জিপসাম কিছু নিউক্লিয়ার ওয়েস্ট ডাম্পিং এর কথা ছিল। আমাদের আগের গভর্নমেন্ট, প্রায় 25 বছর আগের গভর্নমেন্টের সাথে একটা চুক্তি হয়েছিল, সেটা আমরা প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবং সাকসেসফুলি আমরা সেটা করতে দেইনি, আমরা জনমত সৃষ্টি করেছি। তা কোনোটাই খুব ইজি প্রসেস ছিল না, বাট ডেডিকেশন ছিল এবং আমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছি। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কোভিডের সময়
আমরা জানতাম না যে আমরা এই কোভিড পৃথিবী আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এই কোভিড কে বাঁচবে কে মরবে। কিন্তু বাংলাদেশের ভয়াবহতা, আমাদের এখানে প্রচুর অপরচুনিটি ছিল যেটা বাংলাদেশের ছিল না। বাংলাদেশের ভয়াবহতার কথা চিন্তা করে আমরা তখন একটা অ্যাসোসিয়েশন করলাম, একটা কমিটি করলাম, যেই কোভিডকে নিয়ে আমরা বাংলাদেশকে কিভাবে হেল্প করতে পারি। সেটার কনভেনার ছিল ডক্টর জমির চৌধুরী, একসময় চিটাগাং ইউনিভার্সিটির জিএস ছিলেন, আর ওটার মেম্বার সেক্রেটারি ছিলাম আমি। সেখান থেকে আমরা প্রচুর কিছু ফান্ড কালেক্ট করে আমরা চিটাগাং ইউনিভার্সিটিতে একটা হসপিটাল ক্লিনিক করার ব্যবস্থা করে দিয়েছি, যেটা থেকে কোভিডের চিকিৎসা হচ্ছিল। এবং আমরা কিছু ফান্ড দিয়েছি যেটা চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্টদের কোভিডের সময় তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। এ ধরনের অনেক, তাছাড়া আরও কিছু সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম, যেমন নাবিক একটা সংগঠন আছে, সেটা বাংলাদেশের দুস্থ এবং এতিম শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। আর তার ফাঁকে ফাঁকে রাইট, হ্যাঁ, আর আমার সেটা সুযোগ হচ্ছিল। আমি আমেরিকার বিভিন্ন প্রান্তে যখনই সুযোগ পাচ্ছিলাম চাকরি নিয়ে চলে যাচ্ছিলাম সারা আমেরিকাকে ঘুরে দেখার জন্য। এখানে একটা সুযোগ, আপনি যখন চাকরি চেঞ্জ করবেন, যেই স্টেটে যেখানে যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি আপনার সমস্ত খরচ বহন করবে। তো সেই সুযোগটা আমি নিয়েছিলাম, আমার মুভিং এবং বাসা বিক্রি করা, বাসা কেনা, সেই সুযোগ নিয়ে আমার আমেরিকার বিভিন্ন স্টেট দেখার সুযোগ হয়েছিল। তো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। এগুলো প্রতিটা স্টেপই মেমোরেবল এবং আনন্দদায়ক ছিল। তার চেয়েও আরও বেশি মেমোরি, যেমন প্রথম গাড়ি কেনা, আমার স্ত্রীকে এয়ারপোর্টে প্রথম রিসিভ করা, প্রথম চাকরি নেয়া আমেরিকানদের সাথে, মানে সম্পূর্ণ ভিন্ন ভাষাভাষী, তাদের সাথে কাজ করা, তারপরে বিভিন্ন পরিবেশে বিভিন্ন এই যখন বিভিন্ন কোম্পানিতে যখন কাজ করি, পরিবেশ বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম, এবং সমস্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা সায়েন্টিস্টদের সাথে কাজ করা, কাঁধে কাঁধ মিলিয়ে নূতনকে আবিষ্কার করা, প্রতিটা মুহূর্তই ছিল আনন্দদায়ক এবং মেমোরেবল। তারপরে ছিল এই প্রতিটা স্টেটে ঘুরে ঘুরে স্টেট কালচার সম্পর্কে জানা, স্টেট বিভিন্ন স্টেটকে দেখা, সেটার সুযোগ হয়েছিল আমার। কারণ আমেরিকা, নিউ ইয়র্ক সিটি অনেক বড় সিটি, যেখানে সারা পৃথিবীর মানুষ একসাথে বসবাস করে, এবং সেই কোলাহল যুক্ত এবং ওখানে হাতের কাছে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, খাবার দাবার ছেড়ে বিভিন্ন স্টেটে ঘোরা, ইট ওয়াজ নট দ্যাট ইজি, বাট আই লাইক টু টেক চ্যালেঞ্জ। সেই জন্য আমি চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন স্টেটে ঘুরে আমি নিজেকে এনজয় করেছি। আচ্ছা, এখানের মধ্যে সবচাইতে আপনার কোন স্টেটটাতে সবচাইতে ভালো লাগছিল আপনার? এখানে সবচাইতে এনজয়েবল ছিল? সব জায়গায় আমার কাছে ভালো লাগে, এক এক জায়গায় এক এক রকম। আমি যখন নিউ ইয়র্কে ছিলাম একরকম, কারণ হাতের কাছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তারপরে আমি মুভ করলাম নিউ জার্সিতে, সেটাও নিউ ইয়র্কের কাছাকাছি, ওটাও নট ব্যাড, একই রকম। কিন্তু আমার সেখান থেকে আমি মুভ করলাম মিশিগান। ওখানে আমি খুব এনজয় করেছি মিশিগানের ফুড, খাবার দাবার। ওখানে প্রচুর অ্যারাবিয়ান কমিউনিটি, প্লাস ওখানকার কালচার, প্লাস ওখানে স্বাস্থ্য ব্যবস্থা, ওখানে প্রচুর ভালো ভালো হসপিটাল, ডক্টরস, ওটাও খুব ভালো লাগছে আমার। কিন্তু তার চেয়েও বড় কথা, নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগানে প্রচুর ঠান্ডা। শীতকালে আসলেই একদম জমে যেতে হয়, ঘরে বসে থাকতে হয়, খুব বেশি মুভমেন্টের সুযোগ থাকে না। যার কারণে আমি চাচ্ছিলাম একটু ওয়ার্মার স্টেটে যাতে, যেখানে একটু গরম, মানে ঠান্ডাটা কম থাকে। তখন আমি মুভ করেছিলাম টেনেসি, এটা ঠিক আমেরিকার মাঝামাঝি সাউথের দিকে, টেনেসিতে। ওখানকার বাংলাদেশি কমিউনিটি আমি খুব এনজয় করেছি, খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল বাংলাদেশি কমিউনিটি, যেটা ভুলার না। এটা সমস্ত পৃথিবীর কাছে ওরা
মানে একটা উদাহরণ হয়ে থাকবে, উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশিরা, ওখানে উদাহরণ সৃষ্টি করেছে। ওখানে আমাদের একটা অর্গানাইজেশন ছিল এমআইসি। সে অর্গানাইজেশনের মাধ্যমে যখন সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমান এবং অন্যদের বিরুদ্ধে অন্যরা হেট্রিটিজম শুরু হচ্ছিল এবং অনেক মসজিদ পোড়ানো হচ্ছিল, ঠিক ওই টেনেসিতে আমাদের ওখানে আমাদের কিছু সিনিয়র ভাই ছিলেন যারা অনেক আগে থেকে, স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই ওখানে ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন, ওরা ছিলেন ডক্টরস, প্রফেসরস। ওরা আমেরিকান সোসাইটির সাথে ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন গড়ে আমরা পৃথিবীর বিভিন্ন উদাহরণ সৃষ্টি করেছি ওখানে, এবং পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে ওটা ফলোভাবে প্রচার হচ্ছিল, যেখানে মুসলমানদের বিরুদ্ধে অন্য জায়গায় ফাইট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মসজিদ পোড়ায় দেওয়া হচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে, সেখানে টেনেসিতে অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদেরকে সাদরে গ্রহণ করে, ওদের ঘরে ইনভাইট করে এবং একসাথে পার্টি, একসাথে ফ্রেন্ডশিপ সোসাইটির মাধ্যমে আমাদের ওখানে ফ্রেন্ডশিপ পার্ক সৃষ্টি করা হয়েছিল। একটা পার্ক আছে, ফ্রেন্ডশিপ পার্ক, ওখানে একসাথে পিকনিক করা হয়। অন্যান্য ধর্মাবলম্বী প্লাস মুসলমান বাচ্চাদেরকে একসাথে পিকনিক হয় প্রতি বছরে। থ্যাঙ্কসগিভিং একটা পার্টি আছে আমেরিকাতে, ওটা আমরা একসাথে করি। অন্যান্য সমস্ত ধর্মাবলম্বী লোকজন, সমস্ত পৃথিবীর যারা যারা অংশগ্রহণ করতে চায় ওদেরকে নিয়ে আমরা প্রতি বছর ওখানে থ্যাঙ্কসগিভিং পার্টি হতো। তো ওটা ছিল একটা উদাহরণ। ওটা ছিল আমার মেমোরিতে সবচেয়ে ভালো একটা স্থান করে নিয়েছে ওই সময়টুকু। আচ্ছা, আপনি তো কেনটাকিতে থাকেন, রাইট? জি। আর সেখানকার জীবনযাত্রা, সংস্কৃতি, মানুষের দৈনন্দিন জীবন, এগুলো নিয়ে সংক্ষেপে যদি আমাদের কিছু জানাতেন। কেনটাকি আমেরিকার একটা স্টেট, একটা 50টা স্টেটের মধ্যে একটা স্টেট, যেটা আমেরিকার অলমোস্ট মাঝামাঝি। এটাকে বলে মিড সাউথ। ঠিক মাঝামাঝি না, মানে ক্লোজ টু মাঝামাঝি, মিড সাউথ। ওখানকার কেনটাকি, আমি যে সিটিতে থাকি এটার নাম লেক্সিংটন। লেক্সিংটনকে বলে ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ হর্স, মানে ঘোড়ার রাজধানী। এখান থেকে প্রচুর ঘোড়া সমস্ত পৃথিবীতে বেচা কেনা হয়, প্রচুর ঘোড়ার ফার্ম আছে। এখানকার কালচার, যেহেতু ঘোড়ার ফার্ম আছে, মানে এখানকার লোকজন খুব অ্যানিমেল লাভার। যারা অ্যানিমেল লাভার এরা ডেফিনেটলি হিউম্যান লাভার টু। এরা মানুষকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, সেটা আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু হর্স ফার্ম এই শহরের চারিদিকে, এই হর্স ফার্মগুলা বেশ খোলামেলা, কারণ হর্সদের দৌড়াদৌড়ি করতে হয়। ওই খোলামেলা পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। এখানকার কালচারটা খুব সুন্দর, লোকজন খুব ফ্রেন্ডলি, প্লাস ওই খোলামেলা পরিবেশটা আমার একটা গ্রামীণ একটা ভাব আসে। প্লাস এখানকার এই সিটি থেকে একটু বের হলেই একদম পুরা গ্রাম, আমি দেশের গ্রামের পুরা ফ্লেভারটা এখানে পাই, সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এখানে কিছু আমাদের মিডল ইস্টার্ন, স্পেশালি প্যালেস্টাইনিয়ান কিছু লোকজন আছে, ওদের কিছু ফার্ম আছে, যেই এই মুরগির ফার্ম, হাঁসের ফার্ম, তারপরে গরু ছাগল, এগুলা। তো ওখান থেকে আমরা ফ্রেশ মিট পাই, সেটাও আরেকটা ভালো লাগে, যেটা বড় সিটিতে কখনোই কল্পনা করা যায় না। আর এখানকার কালচার প্যাকেজড হয় নাকি? বড় সিটিগুলোতে সবগুলো প্যাকেজিং করা হয়, ইন্ডাস্ট্রিতে যায়, গিয়ে ইন্ডাস্ট্রি থেকে জবাই করে প্রসেস করে তারপরে বিক্রি হয়। হয়তো বাই দিস টাইম কয়েকদিন চলে যায়। আর এখানে যেটা আমরা একদম ফ্রেশ পাই, সেটা খুব ভালো, সেটা আমরা খুব এনজয় করি। আচ্ছা, আরেকটা কি জানি বলতে চাইছিলেন? হ্যাঁ, এখানকার আর যে সিটিটা মাঝামাঝি, আমাদের পাশে বেশ কিছু সিটি আছে ড্রাইভিং ডিস্টেন্স, তো যেটা নিউ ইয়র্কে সব কিছু হাতের কাছে, হয়তো 10 মিনিটের মধ্যেই অনেক কিছু পাওয়া যায়। আমাদের হয়তো ওটা হয় না, বাট 2 ঘন্টা 3 ঘন্টা ড্রাইভ করলেই
অন্যান্য সিটি, অন্যান্য আত্মীয়স্বজন, অন্যান্য সিটির খাবার দাবার ওগুলো এনজয় করা যায়, যেটা আমরা উইকেন্ডে চলে যাই এবং ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারি। আর এখানে আমরা বাংলাদেশি কমিউনিটি অ্যারাউন্ড 35 থেকে 40 ফ্যামিলির মতো আমরা। এই যে 40 ফ্যামিলি ইজ লাইক এ ওয়ান ফ্যামিলি। এটাও আরেকটা ছোট সিটিতে বসবাস করলে ওটাও আরেকটা ভালো দিক এবং ভাল লাগে। সবার সুখে দুঃখে সবাই একসাথে এগিয়ে আসে। আমাদের এখানে আরও একটা সুখের ব্যাপার, যেটা আমরা আগে দেখিনি কখনো, প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য আসে এখন আমেরিকাতে। শুধু আমাদের সিটিতেই আছে অলমোস্ট 100 স্টুডেন্ট বাংলাদেশি, বেশিরভাগই হায়ার স্টাডিজ পিএইচডি প্রোগ্রাম। এটাও আমাদের জন্য একটা বিরাট গর্বের ব্যাপার। অবশ্যই, সেটা তো অবশ্যই আমাদের গর্বের ব্যাপার। বাংলাদেশ থেকে এত স্টুডেন্ট যাচ্ছে, তাও আবার পিএইচডির মতো একটা পিএইচডি নেওয়ার জন্য, ডক্টরেট করার জন্য। রাইট, অবশ্যই গর্বের। আচ্ছা, সেখানকার যেখানে হচ্ছে বাংলাদেশিরা বেশিরভাগ হচ্ছে নিউ ইয়র্কে থাকে, ক্যালিফোর্নিয়াতে থাকে বা ওসব জায়গাতে থাকতে পছন্দ করে, আপনি ক্যানটাকি পছন্দ করলেন কেন আসলে? এই যে নিউ ইয়র্কে আমি ছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, এবং যখন আমি যখন সিঙ্গেল ছিলাম, তখন আমি নিউ ইয়র্কে ছিলাম, চাকরি করতাম নিউ ইয়র্কে, লেখাপড়াও নিউ ইয়র্কে। কিন্তু নিউ ইয়র্কের লাইফটা একটা খুব ফাস্ট লাইফ, নিজের জীবন নিয়ে চিন্তা করা যায় না, মানে সারাক্ষণ শুধু কাজ কাজ কাজ, ডলারের পিছনে দৌড়াইতে হয়। এবং আমি কোনো খারাপ সেন্সে বলছি না, মানে প্রচুর বিজি লাইফ নিউ ইয়র্কটা, খুবই বিজি লাইফ। তো ইয়াং বয়সে হয়তো ওই লাইফটাকে ভাল লাগে, কিন্তু তারপর আমার ফ্যামিলি আসার পরে আমার কাছে মনে হলো যে একটু নিজের জীবনকে নিয়ে আরেকটু স্বাচ্ছন্দ্য, আরেকটু রিল্যাক্সিং মুডে থাকতে হলে নিউ ইয়র্ক থেকে বের হতে হবে। তো এটা একটা কারণ। আর একটা বড় কারণ ছিল, আমি থাকতাম আসলে নিউ ইয়র্কের পাশে নিউ জার্সিতে, কেন্টাকিতে আসার আগে। প্রতিদিন সকালে উঠে শীতকালে স্নো ক্লিন করে, বাড়ির সামনে যে স্নো পড়ে থাকে, স্নো ক্লিন করে তারপর কাজে যেতে হয়। এই বয়সে ওটা আর নিতে পারছিলাম না, যার কারণে ঠান্ডা থেকে বাঁচার জন্যও স্নো ক্লিন করে যেতে হয় নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, হ্যাঁ ওই স্টেটগুলোতে। তো ওইটাও আর একটা কারণ ছিল যে একটু ওয়ার্মার ওয়েদারে, একটু কেন্টাকির ওয়েদারটা খুবই ভালো, খুব বেশি গরমও পড়ে না, আবার উইন্টারে খুব বেশি ঠান্ডা পড়ে না, স্নো পড়ে খুব কম, হয়তো বছরে 1-2 বার, কয়েক ইঞ্চি, ওটা নিজে নিজে গলে যায়, যেটা নিউ ইয়র্ক, নিউ জার্সিতে হয় না। নিউ ইয়র্ক, নিউ জার্সিতে যেমন প্রচুর স্নো পড়ে, অনেক সময় 3 ফিট 3.5 ফিট স্নো আমাদেরকে ক্লিন করে কাজে যেতে হয়েছে। সেটাও আরেকটা কারণ, ফ্যামিলি লাইফ মেইনলি, প্লাস উইন্টার ওয়েদার। আর তার চেয়ে বড় কথা, এখানকার লিভিং স্ট্যান্ডার্ড খুব হাই, কিন্তু লিভিং এক্সপেন্স খুব কম। এখানে খুব মিনিমাম পয়সায় অল্প মোটামুটি ভালো লাইফ লিড করা যায়। আর আমাদের দেশীয় কালচার এখন আমেরিকায় মোটামুটি সব সিটিতেই বাংলাদেশি পাওয়া যায়। আমরা যেখানেই বাঙালি 5 জন হলেই আমরা মোটামুটি আমাদের দেশীয় সমস্ত প্রোগ্রামগুলো এখানে উদযাপন করতে পারি। তো সেটার জন্য শুধু নিউ ইয়র্কে যেতে হবে না, এখন অন্যান্য স্টেটেও, যেটা আমাদের কেন্টাকিতেও আছে, এখন আমাদের 35-40 ফ্যামিলি প্লাস 100 স্টুডেন্ট, সব কিছু মিলিয়ে এখানে আমরা 21-এর প্রোগ্রাম করি। এখানেও আমরা এই যে বর্ষবরণ, বৈশাখী উৎসব করি, ঈদের অনুষ্ঠান করি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মোটামুটি সব কিছু আমরা উদযাপন করি। তা খুব বেশি মিস করা হয় না নিউ ইয়র্ক, যার কারণে। আর এখানকার জীবন ব্যবস্থাটা একটু রিল্যাক্সিং, একটু মোর কি বলবো, নিজেকে নিয়ে ভাবা যায় আর কি, প্রচুর সময় দেওয়া যায় নিজের ফ্যামিলিকে। এবং এখানকার বাড়িঘর আমরা যখন কিনি,
বাড়ির পিছনে আমাদের ব্যাকইয়ার্ড থাকে একটু একটু বড় কম্পারেটিভলি নিউ জার্সি থেকে। এই ব্যাকইয়ার্ডে আমরা নিজেদের বাগান করতে পারি, অনেকে হাঁস মুরগিও লালন পালন করে। তো ওগুলোও একটা বাংলাদেশের সেই গ্রামীণ ওই ভাইবটাকে নিয়ে আসে, সেটাও আর একটা এখানে আসার আরো একটা কারণ ছিল। আচ্ছা, বাংলাদেশের আপনি যেহেতু বলতেছেন যে ওখানে বেশিরভাগই ফার্ম কেন্টাকিতে, তো ওই হিসাবে বাংলাদেশের গ্রামের আসলে জীবনযাত্রা মান আর আমেরিকার একটু গ্রাম সাইডের জীবনযাত্রার মানগুলো আসলে কেমন, মানে দুটোটার মধ্যে কি পার্থক্যগুলো? অবশ্যই অনেক বেশি পার্থক্য হওয়ার কথা, তারপরেও যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। পার্থক্য হলো বাংলাদেশের ফার্ম যেমন আমাদের বাপ দাদাদের দেখেছি, ছোট ছোট জমি জমি বলতে হয়তো 30 কাঠ কি বলে শতাংশ, 50%, 100% এক একটা জমির ভাগে 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 ওরকম। কিন্তু এখানে ফার্মগুলো হয়েছে, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, হয়তো ধরেন কোয়ার্টার মাইল এক একটা ফার্ম দৈর্ঘ্য, যেখানে হয়তো একটা ফসলই হবে যেটার দৈর্ঘ্য হবে হয়তো ধরেন কোয়ার্টার মাইল, 500 একর কিংবা 100 একর, মিনিমাম 100 একর, 150 একর, 200 একর, একটা একটা শুধু একটা ফসল। তার পাশের জমিতে হয়তো আরেকটা ফসল, ওটাও 100 থেকে 500 একর ওরকম। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স, বাট আদার দেন দ্যাট কৃষিকাজ সমস্ত কিছু সবই এক, ফসল একই জিনিস, গরু বাছুর সবই এক, কিন্তু সিস্টেমটা ভিন্ন। আর বাংলাদেশে যখন হেঁটে হেঁটে জমিতে যাওয়া যায়, আর এখানে হেঁটে হেঁটে জমিতে যাওয়া যায় না, জমিতে যেতে হলেও গাড়ি লাগে, যার কারণে প্রতিটা জমির পাশেই ছোট ন্যারো একটা রাস্তা থাকে, গাড়ি চলাচল, ট্রাক্টর চলাচল। আর এখানে মেকানাইজড সবকিছুই, বেশ মেকানাইজড, ম্যানুয়াল সিস্টেম খুব কম, কারণ এত বড় জমি করতে গেলে তো প্রচুর লেবার লাগবে, তাইলে ওরা ওই জমিগুলো করতে পারবে না। আর এখানে অত লেবার নাই, যার কারণে সবকিছু মেকানাইজড, ম্যাক্সিমামই মেশিনেই করে, ফসল বোনা থেকে আরম্ভ করে, ঘাস ক্লিন করা থেকে আরম্ভ করে, ফসল তোলা সবকিছুই মেশিনের মাধ্যমে হয়। দ্যাট ইজ দ্য বিগ ডিফারেন্স। আচ্ছা ভাই, কেন্টাকিতে আরেকটা জিনিস কেন্টাকি নিয়ে জানাচ্ছে, সেটা হচ্ছে সেখানে চাকরির বাজার আসলে কেমন, কোন ধরনের কাজ পাওয়া যায়? হয়তো কৃষিকাজে বেশি পাওয়া, ওই ধরনের কৃষিতেই কাজ বেশি পাওয়া যেতে পারে আমাদের ধারণা, তারপর আপনি আমাদেরকে একটু জানাবেন। আর সেখানে আয়ের সুযোগ কেমন? এখানে আয়ের সুযোগ খুব ভালো, কারণ এখানে অপরচুনিটি আছে, প্রচুর জব আছে, আপনার প্রফেশনাল জব অথবা নন প্রফেশনাল সব জবই এখানে ভালো। আর স্যালারি স্ট্রাকচার কম্পেয়ারিং অন্যান্য জায়গার তুলনায় অনেক বেটার। যেমন আমেরিকার মিনিমাম একটা লোকের মিনিমাম স্যালারি দিতে হবে, এটা গভর্নমেন্ট রুল। আমি এখন এক্স্যাক্টলি আমি নাম্বারটা জানি না ঠিক, সম্ভবত $12 পার আওয়ার, প্রতি ঘন্টায় একটা লোক কাজ করলে $12 দিতে হবে, সেটা গভর্নমেন্ট রুলস। আর এই কেন্টাকি লেক্সিংটন আমি দেখেছি এখানে মিনিমাম $20 করে দেয়, তাহলে এখানে আয়টা একটু বেশি। আর সেভিংস, যেমন নিউ ইয়র্কের যে বাড়ির দাম হবে এর থেকে 30% 40% কম এখানকার বাড়ির দাম, তার এখানে বাড়িতেও সেভিংস অনেক। তো সব নিউ ইয়র্কে যে অ্যাপার্টমেন্ট, আমি একটু এক্সাম্পল দিই নাম্বার দিয়ে, যেটা হয়তো $2000 হবে একটা অ্যাপার্টমেন্ট, এখানে হবে এটা $800, মানে অর্ধেকের চেয়েও কম। তো সব দিক দিয়ে বিবেচনা করে এখানে সেভিংসটা একটু বেটার, লাইফ স্ট্যান্ডার্ডটা একটু ভালো, এবং চাকরির বাজারও ভালো। মোটামুটি প্রতিটা মলেই প্রচুর লোক হায়ারিং হচ্ছে, প্রতিটা ইন্ডাস্ট্রিতে, আমার নিজের কোম্পানিতেও আমরা প্রচুর লোক হায়ার করতেছি, অনেক লোক খুঁজে পাচ্ছি না, প্রফেশনাল লোক, নন প্রফেশনাল প্রোডাকশনে, যার কারণে এখানে চাকরির বাজারও বেশ ভালো। অনেক কর্পোরেট প্লাস শপিং মল প্লাস এই যে ফার্মগুলোতে প্রচুর চাকরির সুযোগ আছে এখানে।
আচ্ছা, যারা নতুন আমেরিকায় আসতে চায় তাদের জন্য আপনি কি কেনটাকিকে সাজেস্ট করবেন, বা তাদের জন্য আপনার স্পেসিফিক কিছু পরামর্শ যদি থাকে? আমি বলবো যত তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে বের হওয়া যাবে ততই মঙ্গল, ততই বিশ্বকে তত তাড়াতাড়ি চিনতে পারবে এবং নিজেকে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে পারবে আমেরিকা। নিউ ইয়র্ক কাজের জন্য খুব ভালো জায়গা এবং ইনিশিয়ালি যারা আসবে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য নিউ ইয়র্ক খুব ভালো, কিন্তু তার সাথে সাথে তার পরপরই যদি নিউ ইয়র্ক থেকে বের হয়ে বিভিন্ন স্টেটে চলে আসে ওখানকার চাকরির বাজারও ভালো, লিভিং স্ট্যান্ডার্ডও অনেক ভালো, কারণ খুব অল্প দিনেই বাড়ি কিনা সম্ভব কিংবা অ্যাপার্টমেন্ট, বাংলাদেশে বলে অ্যাপার্টমেন্ট, হ্যাঁ অ্যাপার্টমেন্টই তো বলে তাই না, ফ্ল্যাট ফ্ল্যাট বলে, রাইট। ফ্ল্যাট, হ্যাঁ। ফ্ল্যাট কিনা সম্ভব খুব তাড়াতাড়ি, ফ্ল্যাট কিনাও সম্ভব, বাড়ি কিনাও সম্ভব খুব তাড়াতাড়ি, যেটা নিউ ইয়র্কে থাকলে হয়তো অনেক সময় লাগবে, কারণ নিউ ইয়র্কের বাড়িঘরের দাম অনেক বেশি। ক্যালিফোর্নিয়াও একই অবস্থা, শিকাগোতেও একই অবস্থা, বাড়িঘরের দাম অনেক বেশি। তো নিজের একটা জমি, নিজের একটা গাড়ি, নিজের একটা পরিবার, এই সব কিছু চিন্তা করলে কেনটাকি অনেক ভালো জায়গা। অর্থাৎ সেখানে অপরচুনিটি অনুযায়ী আপনার ইনকাম স্ট্যান্ডার্ড অনুযায়ী জিনিসপত্র তুলনামূলক অন্য স্টেট থেকে সস্তা, রাইট? জিনিসপত্রের দাম খুব বেশি ডিফার করে না, কিন্তু আপনার সেভিংসটা যেখানে হয়, যেমন নিউ ইয়র্কে প্রপার্টি ট্যাক্স, বাড়ি কিনলে বাড়ির প্রচুর ট্যাক্স আসে। নিউ ইয়র্ক, নিউ জার্সিতে ধরেন একটা বাড়ির যদি বছরে ট্যাক্স দিতে হয় $10,000, সেটা কেনটাকিতে দিতে হবে $2,000। তারপরে ইনকামের যে ট্যাক্স এটাও এখানে কম, আর বাড়িঘরের দামও কম, তো যার কারণে আর খাবার দাবারের জিনিস, কাপড় চোপড়ের জিনিস, অন্যান্য ওগুলো মোটামুটি সারা আমেরিকায় মোটামুটি কাছাকাছি, খুব বেশি পার্থক্য হয় না, কিন্তু সেভিংসটা হয় ধরেন আপনার ওই অন্যান্য সব কিছু মিলিয়ে ওভারঅল সেভিংসটা বেটার, ভালো। বাড়িঘর, তারপরে এই যে চাকরির বেতন, চলাফেরা, সব কিছু মিলিয়ে এখানকার সেভিংস অনেক ভালো। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সবশেষে আমাদের ফোকাস টিভি সম্পর্কে যদি আপনি কিছু বলতেন এবং এর উন্নতির জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটা যদি আমাদেরকে দিতেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফোকাস টিভি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, অনেক অনেক। আমি সবসময় ফোকাস টিভিকে ফলো করি, আমি দেখি, আমার সবসময় কল্পনায় ছিল কবে আমিও একদিন ফোকাস টিভিতে যাব। আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার ফোকাস টিভি আমার কাছে খুবই ভালো লাগে, ওরা গঠনমূলক যে প্রোগ্রামগুলো হয় আমি সবসময় এটাকে ফলো করি। আমি ফোকাস টিভির অনেক আরও উত্তরোত্তর উন্নত আশা করছি। আর আমি ফোকাস টিভির মাধ্যমে বাংলাদেশিদের যারা নতুন আসবে এই দেশে তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, আপনাদের গোলটাকে অনেক সেট করতে হবে, অনেক হাই, স্বপ্ন দেখতে হবে অনেক বড়, এবং সেই স্বপ্নকে অবলম্বন করে আগাতে হবে। স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে না পারলেও অনেক দূর আগানো যাবে এবং খুব নিজেকে সাকসেসফুল করে তোলা খুবই সম্ভব এই দেশে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকদের অনেক অনুপ্রাণিত করবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অ্যাপটি ডাউনলোড করে আমাদের পাশে থাকুন, পাশাপাশি আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আগামী পর্বে অন্য কোনো প্রবাহের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।